জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন জুম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা ক্লাসের ধারাবাহিকতা, আজকে এটি আমাদের নবম লেকচার। আমরা এতদিন বাংলা উপন্যাস 1 কোর্সের 4টি উপন্যাস নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় প্রতীকধর্মী উপন্যাস হিসেবে ক্রীতদাসের হাসি উপন্যাসের সার্থকতা আলোচনা করব। আমরা জানি শওকত ওসমানের অনেকগুলো সাহিত্যকর্মের ভেতর থেকে ক্রীতদাসের হাসি সবচাইতে আলোচিত এবং বস্তুনিষ্ঠ, বিশেষ করে একটি রাষ্ট্রের প্রেক্ষাপটে রাজনীতিকে কিভাবে সুন্দর এবং সাবলীলভাবে সাহিত্য উপস্থাপন করা যায়, ক্রীতদাসের হাসি উপন্যাসটি তারই একটি সার্থক রূপায়ণ। সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক বাংলা, সরকারি আশিক মাহমুদ কলেজ, জামালপুর। আমাদের এই অনলাইন লেকচারে আমরা যে কোর্সটি পড়ছি সেই কোর্স 2111007। আমরা এটি বাংলা উপন্যাস 1 কোর্স নামে পরিচিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। আমাদের আজকের আলোচনা পূর্ববর্তী আলোচনার সাথে ধারাবাহিকভাবেই চলবে। আমরা সকলেই জানি শওকত ওসমান বাংলা ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে রাজনৈতিক দলের কোনো সদস্য ছিলেন না তিনি, কিন্তু ওনার লেখায় এমন ভাবে তিনি রাজনীতিটাকে প্রচ্ছন্নভাবে নিয়ে এসেছেন যেন বোঝার উপায় থাকে না যে তিনি আদতে রাজনৈতিক দলের সদস্য ছিলেন কি ছিলেন না। বিশেষ করে শওকত ওসমানের লেখায় সমকালীন সমাজ জীবনের প্রতি তার ব্যঙ্গ বিদ্রোহ, এই বিষয়টি যেভাবে ফুটে উঠেছে, একইভাবে মানব জীবন, তার শাশ্বত যে প্রত্যাশা, সুন্দর জীবনের প্রতি যে আকর্ষণ বোধ, সেই আকর্ষণ বোধটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তার প্রত্যেকটি সাহিত্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শওকত ওসমান কেবলই একজন সাহিত্যিক নন, একজন সাহিত্যের পাশাপাশি রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও এটি আলাদা একটি ভূমিকা পালন করেছে তার ক্রীতদাসের হাসি উপন্যাসটি। এখন আমরা গতদিন আলোচনা করেছিলাম যে ক্রীতদাস হাসি উপন্যাসের মূল বিষয়টি কি, সেই বিষয়ের প্রেক্ষাপটে আমরা আসলে কিভাবে উপন্যাসটাকে বিবেচনা করব। যদি আমরা উপন্যাসটিকে রূপক বা প্রতীক হিসেবে ধরি, সেক্ষেত্রে একরকম বিষয়, কেবল তাতারী এবং মেহেরজানের প্রণয় এবং প্রেম থেকে পরিণয়ের পর থেকে তাদের জনিবার্য শাস্তি নেমে আসে, সেটির ব্যর্থতাকে যদি আমরা দেখি তবে বিষয়টি আরেক রকম। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতীকধর্মী উপন্যাস হিসেবে ক্রীতদাসের হাসি উপন্যাসটি আর কতটুকু সার্থক। তার আগে আমাদের জানা দরকার প্রতীকধর্মী আসলে কি জিনিস, বা প্রতীকধর্মিতা বলতে আমরা কি বুঝি। সাধারণ অর্থে কোনো একটি জিনিসের মধ্য দিয়ে যখন ভিন্ন অন্য আরেকটি জিনিসকে বোঝানো হয়, তখন সেটাকে আমরা বলে থাকি প্রতীক বা সিম্বল। যেমন পূজার সময় একটি মূর্তিকে আমরা ভগবানের সাথে তুলনা করে সেটাকে আরতি দিয়ে থাকি, অনুরূপভাবে একটি পুতুলকে কখনো কখনো সন্তান কিংবা খেলনা হিসেবে সেটার সাথে অন্য কিছুর আমরা তুলনা দিয়ে থাকি। প্রতীক বলতে মূলত উপমা যেটিকে বোঝায় ঠিক সেই উপমা নয়, কিন্তু এরকম একটি বিষয়কে কেন্দ্র করে অন্য আরেকটা বিষয়ের প্রতি ইঙ্গিত করার হলো প্রতীক। একই সাথে এই জিনিসটি প্রতীক এবং কখনো কখনো রূপক হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে রূপক বলতে আমরা আসলে কি বুঝবো? আমরা বুঝে থাকি যে বাস্তব জীবনের ভিত্তিভূমিতে উপন্যাসের প্রতিষ্ঠাটা আমরা সকলে জানি। উপন্যাস হলো আধুনিক শিল্প নির্ভর, বিশেষ করে নাগরিক সভ্যতার ক্রমবিকাশের উদ্ভবের সঙ্গে এর বিকাশ এবং বিবর্তন। আমরা সহজে তাহলে যদি বুঝতে চাই, তাহলে বলা যেতে পারে যে মূল আখ্যান বস্তুর অন্তরালে কোন প্রতীকতা সচেতন ভাবে আরোপ করাই হলো রূপকের উদ্দেশ্য। এই রূপক নির্মাণ করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো না কোনো একটি বিষয় বা বস্তুকে প্রতীক হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমরা বলতে পারি বহিরঙ্গের রূপ এবং অর্থের সমান্তরাল যদি কোনো এক অন্তর্নিহিত অর্থকে ব্যঞ্জিত করে তোলা হয়, তবেই সেটি হয়ে উঠবে প্রতীকধর্মিতা। অর্থাৎ ব্যবহৃত শব্দ যখন তার সহজ সাধারণ আক্ষরিক অর্থকে অতিক্রম করে লেখকের উদ্দিষ্ট অর্থ কিংবা ভিন্নতর অর্থের ইঙ্গিত দেয়, তখনই সেটি সাহিত্যের পরিভাষায় প্রতীক বা সিম্বল বলা হয়ে থাকে।
আর যেসব সাহিত্যের ক্ষেত্রে বা উপন্যাস কিংবা কবিতার ক্ষেত্রে এই বহিরঙ্গের আড়ালে অন্তঃসত্ত্বার অন্য আরেকটি ঘটনা পাঠকের সামনে উন্মোচিত করে এরকম বৈশিষ্ট্য যদি কোনো উপন্যাসে ফুটে ওঠে, তখন প্রতীকের বৈশিষ্ট্যের আদলে আমরা সেই উপন্যাসকে বলে থাকি প্রতীকধর্মী উপন্যাস। অর্থাৎ মূল যেই ঘটনাটি থাকবে সেই মূল ঘটনার অন্তরালে অন্য আরো একটি ঘটনাকে লেখক প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যদি ইঙ্গিত করে থাকেন, তখন সেটিকে বলা হয় প্রতীকধর্মী উপন্যাস। আমরা যে উপন্যাসটি পড়ছি ক্রীতদাসের হাসি, এটি দেখানো হয়েছে যে বাগদাদের প্রেক্ষাপটে বাদশাহ বা খলিফা হারুনুর রশিদ তার ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব কিংবা তার ভেতরে লুকিয়ে থাকা যে কষ্ট, সেই কষ্টের লাঘব করতে গিয়ে তিনি তার ক্রীতদাসের উপর যে নির্মম নিপীড়নটা করেছেন, সেই নিপীড়নের তাদের যে পরিণতি আসে সেই নির্মম পরিণতি। কিন্তু বাদশাহ যেটি চেয়েছিলেন যে ক্রীতদাসের মুখে তার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে হাসিটি শুনতে পারবেন, সেই ক্রীতদাস নীরব প্রতিবাদ করে সেই বন্দি দশা থেকেও তিনি বাদশাহ হারুন রশিদের প্রতি বিদ্রুপ কিংবা বিদ্রোহ করেছেন। এখানে তার হাসিটা আদতে একটা নির্যাতিত মানুষের হাসির যেমন প্রতিনিধি, ঠিক তেমনি সেই বাদশাহ হারুন রশিদ একটি নির্দিষ্ট সময়ের একটি ভূমির প্রেক্ষাপটে স্বৈর শাসক কিংবা সামন্ততান্ত্রিক শাসক বা শাসকের একটি প্রতিনিধি চরিত্র, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। শওকত ওসমানের ক্রীতদাসের হাসি উপন্যাসটি প্রকাশ পায় 1962 সালে। ঠিক 62 সালে তখন পূর্ব পাকিস্তান বা তৎকালীন যে পাকিস্তানে স্বৈরশাসক আইয়ুব খানের শাসনে রাষ্ট্রের নাগরিকরা ছিলেন প্রতিষ্ঠ। ওই সময় রাষ্ট্রের মুক্ত চেতনার প্রকাশ যেমন ছিল না, রাষ্ট্র ও সমাজ প্রতিবেশের এইরকম দুঃসময়ে তিনি রচনা করেছেন ক্রীতদাসের হাসি উপন্যাসটি। তৎকালীন সময়ের অর্থাৎ সে সময়ের স্বাধিকার, গণতন্ত্র এবং সার্বিকভাবে মানবিক অধিকার বঞ্চিত জনজীবনে যে সুপ্ত আকাঙ্ক্ষা, সেই সুপ্ত আকাঙ্ক্ষা থেকে আগ্নেয়গিরির মতো একটি স্ফুরণ হলো আমাদের আজকের আলোচিত ক্রীতদাসের উপন্যাসটি। লেখক উপন্যাসের শুরুতে উপন্যাসের লেখার ক্ষেত্রে যে ঘটনাটি অবতারণা করেছেন, এটিও এক প্রকার প্রতীক বা কৌশল অর্থে আমরা ব্যবহার করতে পারি। কেননা ঔপন্যাসিক যেটি বর্ণনা করেছেন সেই ঘটনাটি আদৌ সত্য না, বরং তিনি একটি ঘটনাকে আড়াল করতে গিয়ে এরকম আরেকটি উপকাহিনী বা আখ্যানে জুড়ে দিয়েছেন। আমরা জেনে থাকি আরব বড়জনীর যে গল্প, সেটা আমরা বলে থাকি হাজার এক রাত্রির গল্প। কিন্তু ঔপন্যাসিক কৌশল এখানে দেখিয়েছেন হাজার এক রাত্রির চেয়ে হাজার সহস্র দুই রাত্রি। অর্থাৎ মূল যে আরব বড়জন আমরা যেটাকে বলি আলিফ লাইলা ওয়া লাইলা, তিনি সেখানে এটি দেখেছেন আলিফ লাইলা ওয়া লাইলানে। সেই ঘটনার শেষ অংশে একটি অংশ ছিল যেটিকে বলা হয়েছে জাহাকুল আব, যার অর্থ গোলামের হাসি। এই কাহিনী তিনি সৃষ্টি করেছেন তার বন্ধু মাসুদ এবং মাওলানা জালালউদ্দিন এবং তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী রউফুন্নেসার গ্রামের বাড়িতে যাত্রার ভেতর দিয়ে। লেখক কেন এই ঘটনাটির আশ্রয় নিয়েছেন? এই কারণেই নিয়েছেন যে তিনি যে সময় বসে এরকম একজন শাসকের অত্যাচারী মনোভাবটাকে ফুটিয়ে তুলেছেন নির্যাতিত তাতারি চরিত্রের ভেতর দিয়ে, এটি যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত স্বৈর শাসকরা জানতে পারতেন, তো স্বাভাবিকভাবেই শওকত ওসমানের এই বইটি হয়তো বা আলোর মুখ দেখত না। যার কারণে তিনি এখানে একটি কৌশলের আশ্রয় নিয়েছেন। এটি যেমন তার একটি শিল্পবোধ বা বিশেষত্ব কিংবা বুদ্ধিদীপ্ত লেখকের মানসজাত পরিচয় বহন করে, ঠিক তেমনি এই ক্রীতদাস চরিত্রটি নির্মাণের ক্ষেত্রে তিনি প্রতীকের আশ্রয় নিয়েছেন খুবই সুন্দর এবং সাবলীল ভাবে। ক্রীতদাসের হাসি উপন্যাসের ক্ষেত্রে প্রতীক ধর্মিতার স্বরূপ আমরা জানি, তিনি যখন উপন্যাসটা নির্মাণ করেছেন, সেই উপন্যাস নির্মাণ করার ক্ষেত্রে যে দুটি প্রধান চরিত্র বা তিনটি প্রধান চরিত্রের কথা আমরা বলতে পারি, তার একটি হলো খলিফা হারুনুর রশিদ, অন্য আরেকটি চরিত্র হলো নির্যাতিত ক্রীতদাস, আমরা যেটাকে ঔপন্যাসিক লিখছেন হাফসি ক্রীতদাস। এরকম আরেকটা ক্রীতদাস পাবো, সেটি হলো আর্মেনীয়বাদী মেহেরজান। মেহের শব্দটি হলো করুণা, জান হলো জীবন, অন্যের জানের জন্য যে করুণা ঢালে। ঔপন্যাসিক তার নামটা যেমন লিখেছেন, সেই নাম অনুসারে তার চরিত্রটাকে ঠিক সেভাবেই নির্মাণ করার চেষ্টা করেছেন। ঔপন্যাসিক খলিফা হারুন রশিদ চরিত্র যে নির্মাণটি করেছেন, আমরা এটি তৎকালীন সময়ের প্রেক্ষাপটে স্বৈর শাসক আইয়ুব খানের প্রতীকী রূপে ধরতে পারি।
অন্যদিকে নির্যাতিত, বন্দী এবং যে হাসি প্রাণোচ্ছল মানুষ তাতারীকে বন্দী করে রেখে তার মধ্যে হাসি কেনার জন্য বা শোনার জন্য নিয়তই চেষ্টা করেছে, সেই তাতারই বলা যেতে পারে যে বাংলার এই নির্যাতিত মানুষের প্রতীক রূপ। অর্থাৎ যে মানুষটি তার মেহেরজান বাদীর সাথে, কিন্তু সে তার স্ত্রীর সাথে তার স্বাভাবিক প্রণয় নিয়ে এই জীবনটাকে যাপন করছিল, সেই উচ্ছল হাসিটি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় কেবল মেহেরজানকে তার থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে। যদিও তার বিনিময়ে তাকে আরো অনেক বেশি দাসী, বাগবাগিচা সবকিছুই দিয়েছিল, এমনকি তৎকালীন সময়ের সবচেয়ে সুন্দরী নর্তকী হুসাইনা, যাকে পাওয়ার জন্য বাগদাদে সকলে দিরহাম ছুড়ে দিতে ব্যস্ত থাকে, সেই হুসাইনাকে কাছে পেয়েও সে সেখানে যেতে চায়নি। এই কারণেই আমরা যেটি জেনে থাকি, জননী জন্মভূমি সবচেয়ে শ্রেষ্ঠ। তাই যদি হয়ে থাকে, তার যে স্ত্রী ছিল সেটি তার কাছে শ্রেষ্ঠ। এই মেহেরজান তার কাছে কেবল স্ত্রী নন, এটি যদি আমরা অন্য অর্থে ভেবে থাকি, তাহলে এই মেহেরজান হলো এই আজকের আমাদের যে বঙ্গভূমি, সেই বঙ্গভূমির একটি অংশ। যে ক্রমাগত মেহেরজান যেমন আমির উমরাদের হাতে হাত ফিরিয়ে হতে হতে নিজের জীবনটাকে শেষ পর্যন্ত ব্যর্থ বা নষ্ট হিসেবে ভেবেছে, আমাদের এই বঙ্গভূমির দশাও ঠিক একই রকম। মুঘল, পাঠান, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, সর্বশেষ পাকিস্তানি, অর্থাৎ এক এক সময়ে এক একটি শাসকরা এসে এই দেশটাকে কেবল শাসন এবং শোষণ করেছে, কেউ তার যত্ন নেয়নি। যখন যার মনে হয়েছে তখন সে এসে দখল করেছে। অন্য আর একটি শক্তি এসে আবার সেই রাষ্ট্রটাকে দখল করেছে। পূর্ববর্তী শাসক চলে গেছে, পূর্ববর্তী শাসক চলে গিয়েছেন সত্য, শাসক পাল্টিয়েছে, শোষণের ধরন পাল্টিয়েছে, কিন্তু শোষণের মাত্রা কখনোই কমেনি। যেমন মেহেরজান তাতারের কাছে ছিল রাজরানীর মতো, কিন্তু সে যখন তার রূপ গুণের কারণে বাদশাহ হারুন রশিদের নজরে পড়ে, বাদশাহ হারুন রশিদ প্রথমে তাকে তার হেরেমে নিয়ে যায়। হেরেমের একজন সুন্দরী নারীর যে দশা, তার চেয়ে একজন বাদী কোন একজন দরিদ্র স্ত্রী হয়ে থাকলে তার চাইতে অনেক বেশি সুন্দর এবং সুখী জীবনযাপন করতে পারবে। এই মেহেরজানের হাত ফিরি হওয়ার ঘটনার সাথে এই বঙ্গভূমির প্রমুক্ত শাসকদের কাছে হাত ফিরি হওয়ার ঘটনাটাই আমাদেরকে ইঙ্গিত করে থাকে। এর মধ্য দিয়ে মূলত ঔপন্যাসিক ৬০-এর দশকের আমাদের যে অবরুদ্ধ পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ, সেই বাংলাদেশের সমাজ ব্যবস্থা, অত্যাচারী শাসক যে শাসনের নগ্ন রূপ, নির্যাতিত বাঙালির ভেতরের যে আর্তনাদ এবং আহাজারি, সেই আর্তনাদ এবং আহাজারিকেই ফুটিয়ে তুলেছেন নির্যাতিত তাতারীর চরিত্রের মধ্য দিয়ে। নির্যাতিত হবার পরও মানুষের ভেতরে যে মনোবাসনা থাকে, সেটি হলো শাসনের হাত থেকে নিজেকে নিস্তার বা মুক্তি লাভ করার বাসনা। সেই মুক্তি লাভ করার বাসনা ছিল তার তীব্র। আমরা গতদিন একটা কথা বলেছিলাম যে তিনি লিখেছিলেন যে বাঙালি যখন একজন হয়ে লড়াই করে তখন সে ১০০ জনের মতো হয়ে লড়াই করে, কিন্তু সে যখন ১০০ জন একসাথে লড়াই করে তখন একজনও একজনের মতো সক্রিয় হয় না। অর্থাৎ তাতারই একাই লড়েছে, ১০০ জনের মতো সক্রিয় হয়ে লড়ার চেষ্টা করেছে। সেই চরিত্রটি আমরা তাতারীর ব্যক্তিত্বের ভেতরে প্রভাব বা তার যে ওজস্বিক গুণ কিংবা তার যে প্রতিবাদী সত্তা, সেই সত্তার ভিতরে লক্ষ্য করতে পারি। বলা যেতে পারে যে উপন্যাসের যে মূল কাহিনী শাসন এবং শোষণ, শাসক এবং শোষিতের ভেতরে যে অন্তরালে আলাদা যে কাহিনীটি তিনি রূপায়ণ করার চেষ্টা করেছেন, প্রতীকী অর্থে ধরলে এটি মূলত তৎকালীন রাজনীতি অর্থাৎ বাঙালির বন্দিত্ব এবং অবরুদ্ধতাকে এই উপন্যাসের কাহিনীটিকে নিয়ন্ত্রণ করেছে। উপন্যাসের শেষ অংশে আমরা যদি খেয়াল করে থাকি যে বাদশাহ হারুন রশিদ কোনোভাবেই যখন তাড়াতাড়ি মুখ থেকে হাসি শুনতে পায়নি, কিন্তু তিনি যেহেতু ক্ষমতাশীল মানুষ, ফলত তিনি ধরে নিয়েছেন যে অর্থ এবং বৃত্তি কিংবা ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি জগতের এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারবেন। স্বৈর শাসক কিংবা ক্ষমতাবান শাসকদের বড় ব্যর্থতা যে তারা এটি কখনোই বুঝতে চায় না, সাধারণ জনগণের ভেতরেও যদি বিদ্রোহী স্ফোরণ বা প্রতিরোধ স্পৃহা গড়ে ওঠে, সেই প্রতিরোধ স্পৃহাকে তিনি আর যাই হোক ডান্ডা মেরে কখনো ঠান্ডা সবসময় করতে পারবেন না। কোনো না কোনো একটা সময় তারা সেই বিদ্রোহী সত্তা নিয়ে অবশ্যই জেগে উঠবেন। উপন্যাসের শেষে হারুন রশিদ কর্তৃক তাতারীকে হাসানোর জন্য যে লোমহর্ষক অপচেষ্টা, তা মূলত তৎকালীন নির্যাতিত বাঙালি সমাজ মানুষকে প্রতিকায়িত করে। অর্থাৎ যেহেতু খলিফা হারুন রশিদ ধরে নিয়েছিলেন তিনি তাদেরকে হাসাতে পারবেন, যখন এটি পারেননি তখন তিনি সর্বশেষ অস্ত্র হিসেবে তার যে প্রিয়তমা স্ত্রী মেহেরজান, সেই মেহেরজানকে তাড়াতাড়ি সামনে নিয়ে আসেন।
কিন্তু মেহেরজানের যে রূপ লাবণ্য এবং তার শরীরে যে আভিজাত্য বা অভিজাত পোশাক ছিল, সেই অভিজাত পোশাক দেখে তাড়াতাড়ি প্রথমে তাকে চিনতে পারেনি। কিন্তু তখনও তিনি হাসতে পারতেন যদি সেই শর্তে মেনে নিতেন, কিন্তু সেই শর্ত তিনি কখনোই মানতে চাননি। ফলত তার উপর আবার কোড়া বা চাবুকের আঘাত নেমে আসে। তখন মেহেরজান তার লেবাস ত্যাগ করে সাধারণ নারী বেশে তাতারীর কাছে গিয়ে বলেন সে যেন একটু হেসে শোনায়। তখন তাতারী তার সেই মেহেরজানকে চিনতে পারে, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল থাকে। তার এই অটল থাকার ভেতর দিয়ে এই নির্যাতিত জনতার যে স্বাধীনতা বোধ বা সংগ্রাম করার যে স্পৃহা, সেই স্পৃহাটিকেই মূলত এখানে ঔপন্যাসিক প্রকাশ করেছেন। ৬০-এর দশকে রাজনৈতিক যে অস্থিরতা ছিল, এই অস্থিরতা এবং তাতারীর যে ব্যক্তি জীবন, এটি সমান্তরালে বহমান। আর এর সাথে বিবৃত বা বিস্তৃত হয়েছে মেহেরজানের স্বপ্ন এবং ব্যর্থতার করুণ ইতিহাস। মেহেরজানকে তাতারীর কাছ থেকে সরিয়ে নেওয়া হলে তাতারীকে আলাদা একটি স্থানে এবং মেহেরজানকে হেরেমে রাখা হয়। মেহেরজান এখানে প্রথমে খুব বেশি সুখী হলেও কিছুদিন পরেই তার আসল খোলসটা টের পায় যে সে আসলে আমির উমরাদের হাতে ক্রমাগত হাতঘেরি হতে হতেই তার জীবনটা শেষ হয়ে যাবে। এই কারণে সে শেষের দিকে বলেছিল যে আমির উমরার মহব্বত হাতঘেরির মহব্বত, গোলামের প্রেম ধ্রুব তারার মতো স্থির, আকাশের নক্ষত্রের মতোই অবিচল। ঠিক যেমন তাতারই অবিচল থেকেছে তার মেহেরজানের প্রণয়ের প্রতি। ঔপন্যাসিক শাসকের যে রক্তচক্ষু এবং শাসনের যে রূপ কিংবা মত প্রকাশের ক্ষেত্রে যে অবাধ স্বাধীনতা ছিল, সেই অবাধ স্বাধীনতা লেখক সেই সময় পাননি বলেই ঘটনাটি রূপকের আবরণে অন্য একটি প্রতীক হিসেবে তিনি দাঁড় করিয়েছেন। সেই প্রতীক হিসেবে বাদশাহ হারুন রশিদকে তিনি দাঁড় করিয়েছেন তৎকালীন যে সামরিক শাসক, তার প্রতিরূপ হিসেবে। অর্থাৎ শাসকের রক্তচক্ষুর এই উপন্যাসটি যে শেষ পর্যন্ত ঔপন্যাসিক সার্থকে পাঠকের হাতে পৌঁছাতে পেরেছেন, সেই প্রচেষ্টাটাই আমরা প্রথমে লক্ষ্য করেছি যে ভূমিকাহীন একটি প্রসঙ্গে ঔপন্যাসিক গল্প লেখার যে ফাঁদ এঁকেছেন, সেই ফাঁদ এবং নকশা সৃষ্টির ভেতর দিয়ে এটি আমরা সুন্দরভাবে দিতে পারি। আমরা বলেছি কৃতদাসের হাসি উপন্যাসটি একটি রূপকধর্মী উপন্যাস। রূপকধর্মী উপন্যাস হলেও এইসব উপন্যাসে যে প্রত্যেকটি চরিত্র, এই চরিত্রায়নের ক্ষেত্রে এক একটি চরিত্র এক একটি প্রতীক বা এক একজন ব্যক্তিত্বের অংশ নিয়ে থাকে। উপন্যাসের শুরুতে আমরা দেখে থাকবো মেহেরজান এবং বেগম জুবাইদা অর্থাৎ খলিফা হারুন রশিদের স্ত্রী, তারা পরস্পর কথা বলছেন। তাদের পরস্পরের কথা থেকে এই শব্দটি বাস্তব এবং সত্য হিসেবে প্রতীয়মান হয় যে যদি খলিফা হারুন রশিদ মেহেরজান এবং তাতারীর প্রণয় এবং অভিসারের কথা জানতে পারে, তবে তাদেরকে কতল করে দিবে। একটু খেয়াল করে দেখে থাকবে যে এই উপন্যাসটির শব্দ নির্বাচনের ক্ষেত্রে লেখক আরবি এবং ফার্সি শব্দের প্রচুর প্রয়োগ দেখিয়েছেন। এটির প্রেক্ষাপট হিসেবে আমরা যেটি বলতে পারি সেটি হলো যে ঔপন্যাসিক যে উপন্যাসের পটভূমি বা প্রেক্ষাপটটা বর্ণনা করেছেন, সেটি বাগদাদ বা ইরানের প্রেক্ষাপটে। তো স্বাভাবিকতই সেখানে ফার্সি ভাষার একটি প্রভাব থাকবে। আর যেহেতু ঘটনাটা একটি রাজ পরিবার বা রাজ দরবারে, আমরা জানি একটি সময় রাজ দরবারে ফার্সি একটি রাজ ভাষা হিসেবে প্রচলিত ছিল, ফলত ফার্সি শব্দের একটি প্রভাব এই উপন্যাসে আমরা পেয়ে থাকি। এক একটি চরিত্র এবং এক একটি ঘটনা যেন এক একটি অন্দরমহলের ঘটনারই প্রতীক হিসেবে বহন করে। বাদী মেহেরজান এবং বেগম জুবাইদার যে কথোপকথন এবং বাদী মেহেরজানের প্রণয়ের অভিসারে বেগম জুবাইদার যে আত্মরতি বা আত্মসুখ, সে আত্মসুখটাও আমাদেরকে একটি ইঙ্গিত করে যে একজন স্ত্রী সাধারণ পুরুষের স্ত্রী হয়ে যতটুকু সুখ এবং সম্মানের সাথে নিজের দাম্পত্য জীবনটাকে যাপন করতে পারে, একজন শাসকের স্ত্রী হওয়ার পর তার যে স্বাচ্ছন্দ্য থাকার কথা এটি তার ছিল না। কেননা যখন একজন নারীর হাজারো প্রতিযোগী বা অনেকগুলো প্রতিযোগী থাকে কিংবা তার পুরুষের অনেকগুলো রক্ষিতা থাকে, সেখানে সে যত রানী হোক, তার কাঙ্ক্ষিত যে পুরুষ, সেই পুরুষটিকে সে যখন কাঙ্ক্ষিত হিসেবে না পায়, তখন তার ভেতরে একটি অন্তর্দহন তৈরি হয়। নারীর যে অন্তর্দহন, এই অন্তর্দহনের একটি রূপ বাদী মেহেরজানকে গোপন প্রণয় বা অভিসারে পাঠিয়ে বেগম জুবাইদা সেই অতৃপ্ত বাসনাটি তৃপ্তি বোধ করেছেন মনে মনে। এটি যেমন সত্য, ঠিক তেমনি তাতারীর সাথে মেহেরজানের যে সম্পর্ক, সেই সম্পর্কের জোরালো করার জন্য বেগম জুবাইদা যেভাবে ব্যবস্থা করে দিয়েছেন, শাসকগণ যখন নিপীড়নে থাকে তখন কেউ না কেউ তাদেরকে কোনো না কোনো সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করে থাকেন।
আমরা দেখে থাকবো যে প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একজন মহান ব্যক্তির যেমন প্রভাব রয়েছে, সেই মহান ব্যক্তিকে প্রভাবিত করার জন্য অন্য পারিপার্শ্বিক আরো কিছু চরিত্র রয়েছে। আমরা সহজে এখন বলতে পারি যে বেগম জুবাইদা এবং বাদী মেহেরজানের যে কথোপকথন এবং আচরণ, এই আচরণের ভেতর দিয়ে মূলত খলিফা হারুন রশিদের যে নিপীড়ন বা নিপীড়ক চরিত্র, সেই নিপীড়ক চরিত্রের এই স্বরূপটাকে নির্দেশ করে। যেমন ওই সময়ে যারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চেয়েছেন, আইয়ুবী শাসন বা সমরস্ত্রের শাসন তাদেরকে ঠিক একইভাবে পদদলিত বা কণ্ঠটাকে রোধ করে দিয়েছে। যেমন বাদী মেহেরজান বলেছে, কিন্তু বেগম সাহেবা, ধরা পড়লে খলিফা আমাকে কতল করে ছাড়বেন। অর্থাৎ শোষিত জনতা শাসককে কি পরিমাণ ভয় পেতেন, এটি তারই একটি নমুনা মাত্র। খলিফা যেমন নানা প্রকার নির্যাতন করেছে তাতারির উপর, এবং তাতারিকে চেষ্টা করেছে তার মনের মতো করে চলতে, কথা বলতে এবং তার সবকিছুকেই নিয়ন্ত্রণ করতে। কেননা সে ভেবেছিল অর্থের মুখে কিংবা আভিজাত্যের কারণে হয়তোবা তাতারি একটি সময় খলিফা হারুন রশিদের অনুকূলে চলে যাবেন কিংবা তার মত অনুসারে এই পথটাকে অনুসরণ করবেন। কিন্তু এটি কোনোভাবেই সে পারেনি। বরং পাকিস্তানি সরকার একই রকম ভাবে যখনই ক্ষমতায় থেকেছে তখন অন্য আরেকটা সুবিধাভোগী শ্রেণীকে বিশেষ সুবিধা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত পরবর্তী সময়ে আমরা দেখেছি নানা রকম আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের ক্ষেত্রে সেই শাসকের ভিতটা নড়ে গিয়েছে। যেমন তাতারি খলিফা হারুন রশিদের নাম ধরে যখন বলেছে, শোনো হারুন রশিদ, দৌলত দিরহাম দিয়ে ক্রীতদাস কেনা যায়, বান্দা কেনা সম্ভব, কিন্তু গোলামের হাসি না, না, না। অনুরূপভাবে এই স্বাধীন একটি ভূখণ্ডের যে শাসক থাকবেন, তিনি সাময়িকভাবে তার ভয় ভীতি দেখিয়ে কিছু সময়ের জন্য হয়তোবা দমিত করে রাখতে পারবেন, কিন্তু সব সময়ের জন্য যে তাদেরকে অবদমিত করে রাখতে পারবেন এটি কখনোই সম্ভব নয়। এই নির্যাতন এবং নিপীড়নের ভেতরে দিয়ে তাদের যেমন অন্তর্দহনের চিত্র, ঠিক তেমনি এই নির্যাতন সহ্য করে প্রতিবাদ মুখর হওয়ার ভেতর দিয়ে বাঙালির যে সজীবতা, প্রাণবন্ততা এবং যে অধিকার হরণ করেছে সেই অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার যে প্রচেষ্টা, এটি মূলত আমরা তাতারি চরিত্রের ভেতর থেকে লক্ষ্য করে থাকি। উপন্যাসের শুরু হয়েছিল বাদশাহ হারুন রশিদের বিষণ্ণ বদন কিংবা তার ক্লান্তির ছাপ যে তার শরীর রয়েছে কিংবা তার যে মনোবেদনা রয়েছে, সেই মনোবেদনাটাকে লাঘব করার একটি চেষ্টার মাধ্যমে রাজ পরিবারে বা পরিষদে সভাসদদের পরামর্শক্রমে তিনি তার মনের দুঃখটাকে দূর করার জন্য রাতের অন্ধকারে বেরিয়েছিলেন প্রজাদের দুঃখ দেখার জন্য। সেই প্রজাদের দুঃখ দেখতে গিয়ে হঠাৎ করে একটি দাসের আস্তানা থেকে একটি হাসির শব্দ ভেসে আসে। এই হাসির শব্দ ভেসে আসার ভেতর দিয়ে তার ভেতরে মনে হতে থাকে যে আমি এই রাজ্যের বাদশাহ, বাগদাদের অধীশ্বর, কিন্তু সুখের ভিক্ষুক। আর এই রাজ্যে একজন ক্রীতদাস যে তাতারি, সে তার তুলনায় এই রাজ্যে একজন ভিক্ষুক, কিন্তু পেল সে সুখের অধীশ্বর। অর্থাৎ স্রষ্টা যাকে সুখ দিয়েছেন তাকে হয়তো ওরকম ধন সম্পদ দেননি, কিন্তু যাকে অঢেল ধন সম্পদ দিয়েছেন তার ভেতরে হয়তো সেই সুখটা দেননি। আদতে মানুষ সবসময় নিজেকে তুলনা করে অন্য একজন মানুষ কেন সুখী তার সাথে, কিন্তু সে যদি তুলনা করতো তার চেয়ে আরো অনেক মানুষ দুঃখী রয়েছে, তবে সেই অভাবটাকে অনুভব করে নিজের সুখটাকে উপভোগ করতে পারত। এই হাসির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তাদের সন্ধান পায় মেহেরজান এবং তাতারিকে, যাদের প্রেম এবং পরিণয় ছিল লক্ষ্য করার মতো। তারপর দুজনকে তারা আলাদা করে দেয়। সে আলাদা করার পর মেহেরজান সুখী হলেও বা বাদী থেকে সে হেরেমে আশ্রয় পেলেও দুঃখ নেমে আসে তাতারির কপালে। মূলত উপন্যাসের ক্ষেত্রে তাতারির যে ভাগ্য বিপর্যয় এবং প্রতিবাদের কাহিনী, এই প্রতিবাদের কাহিনীকেই কেন্দ্র করে গড়ে উঠেছে এই উপন্যাসটি। আর এর ফাঁকে কবি ইসহাক, আবু নওয়াজ এসব কবিদের মাধ্যমে মানুষের ভেতরে চিত্রটাকেই প্রকাশ করেছেন তিনি এই উপন্যাসে। যেমন বলেছেন যে যারা ভালো কথা বলতে জানেন তারা ভালো হাসতেও জানেন। উপন্যাসের, আমরা আগেও বলেছি, উপন্যাসের প্রেক্ষাপটটা তিনি দেখিয়েছেন যে বাগদাদের প্রেক্ষাপটে তিনি ঘটনাটি লিখেছেন। তাহলেও আসলে মূল ঘটনাটি আমাদের এই বঙ্গভূমির কপালে। অর্থাৎ এই বঙ্গভূমির কপালে ক্রমাগত বিদেশি শাসক, সেই শাসকদের নিপীড়নের প্রেক্ষাপটে আমাদের যে অন্তর্দহন, এই অন্তর্দহনের চিত্রটার প্রতীকী রূপ হলো আমাদের তাতারি চরিত্রটি। শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে খলিফা হারুন রশিদের ভিতরে এই অন্তত এই বোধোদয় হয়েছে যে মানুষের
পরাধীনতার যে জীবন সেটি বিমর্ষ, আনন্দহীন এবং তাতে স্বাভাবিকভাবে হৃদয়ের কোনো আনন্দ উল্লাস কিংবা উচ্ছ্বাস থাকে না। যদি তাতারীকে বাগবাগিচা দিয়ে তাকে একটি অংশের জমিদারের মতো সুখ স্বাচ্ছন্দ্য না দিয়ে কেবল তার যে প্রণয়ী মেহেরজান ছিল তাকেই তার কাছে দেওয়া হতো, তবে সে যে স্বাচ্ছন্দ্য বোধের জীবনযাপন করতে পারত সেটা সে হারেনি। কারণ আমরা সকলেই জানি মানুষের ব্যক্তির জীবনের যে পরাজয়, এই পরাজয় তার জীবনটাকে বিমর্ষ, বিমূঢ় এবং গ্লানিময় করে তোলে। তার এই গ্লানি দূর করার জন্য তাকে দিতে হবে স্বাধীনতা কিংবা মুক্তির স্বাদ। কিন্তু মুক্তির স্বাদ দিতে গিয়ে তার ভেতরের কোনো সুখকে যদি আমরা কেড়ে নিই, তবে তার কখনোই তার পক্ষে স্বাভাবিক জীবনটাকে যাপন করা সম্ভব নয়। যে কারণে অর্থ দিয়ে গোলাম কেনা যায়, ক্রীতদাস কেনা যায়, কিন্তু মানুষের হাসিটাকে কখনোই কেনা যায় না। কেননা এই হাসি হলো মানুষের আত্মার একটি প্রতিধ্বনি। ক্রীতদাসের এই হাসি, যে হাসি শেষ পর্যন্ত বাদশা হারুন রশিদ কিনে নিতে চেয়েছেন, এটি পাননি। এই হাসি যেন বাঙালির রক্তের দামে কেনা সেই হাসির একটি প্রতীক রূপ। সামন্ততান্ত্রিক পরিবেশে, অর্থাৎ একটি সময় ছিল সামন্ততান্ত্রিক পরিবেশ কিংবা স্বৈর শাসকের যে পরিবেশ, নানা রকম শাসকের সময়ে নানা রকম শোষণ এবং নিপীড়ন আমরা লক্ষ্য করেছি। তো একটি কথা সবসময় সত্য, যে শাসকই ক্ষমতায় এসেছে তারাই নির্যাতন এবং নিপীড়ন করার চেষ্টা করেছে, এবং চেষ্টা করার পর অন্যান্য যেই পরিবেশ ছিল কেউ না কেউ এর ভিতর থেকে প্রতিবাদী হয়ে বেড়ে উঠেছে। সামন্ততান্ত্রিক পরিবেশে বাগদাদ নগরের খলিফা হারুন রশিদ এবং তার যে স্বেচ্ছাচারী মনোভাব, এই মনোভাব এর কাহিনী মূলত এখানকে ফুটে তুলেছেন। একই রকম ভাবে 60-এর দশকের প্রথম দিকে সামরিক শাসনে আবদ্ধ যে পূর্ব বাংলা, সেই পূর্ব বাংলার নিপীড়িত জনগণের যে বক্তব্য, সেই বক্তব্যটা তিনি প্রতীকীর আড়ালে তুলে ধরেছেন এই উপন্যাসের ক্ষেত্রে। ফলে কবির যেমন কথা হলো যে মানুষের ভুল না, ভুলটাকে ধরিয়ে দেখাও একটি কবির কাজ। অনুরূপভাবে শাসক যখন ক্রমাগত ভুল করতে থাকেন, সেই শাসকের চোখে আঙ্গুল দিয়ে ভুল দেখিয়ে দেওয়াটা হলো সেই নির্যাতিত নিপীড়িত জনতার কাজ। খলিফা যেমন অর্থের লোভ দেখিয়ে চাবুকের আঘাত করে কিংবা তাকে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছিল, ঠিক তেমনি রূপ ধারণ করেছিল তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান, যারা একটি শ্রেণীকে সবসময় দমিত করে রাখার চেষ্টা করেছে, অন্য আরেকটি শ্রেণীকে বিশেষ সুযোগ বা সুবিধা দিয়ে সেখানে তাকে সুখে রাখার জন্য, অর্থাৎ নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখার জন্য একটি চেষ্টা করেছিল। কিন্তু এটি সবসময় সত্য যে শাসক যত শক্তিশালী হোক না কেন, সে যদি অন্যায় বা নিপীড়ক হয়ে থাকে, কোনো না কোনো একটা সময় এই নিপীড়িত জনতাই সেই শাসকের হস্তকে ভেঙে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। ফলে তাড়াতাড়ি এই উপন্যাসের শেষ অংশে যখন খলিফা হারুন রশিদকে তার নাম ধরে বলেন, শোনো হারুন রশিদ, দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস গোলাম কেনা চলে, বান্দি কেনা সম্ভব, কিন্তু কিন্তু ক্রীতদাসের হাসি না, না, না। এই কথা বলার পর মসরুর তাকে বলে হারুন রশিদ নয়, তাকে বাদশাহ বলার জন্য সম্বোধন করে থাকে, কিন্তু সে তার নাম ধরে ডেকে থাকে। ফলত তার উপর চাবুকের আঘাত নেমে আসে। অনিবার্য পরিণতি এবং শাস্তির ভয়াবহতা জেনেও তাড়াতাড়ি তার সেই কোড়ার আঘাতটি সহ্য করেছে। এই কোড়ার আঘাত সহ্য করার পর বাদশাহ হারুন রশিদ নিজে স্তব্ধ হয়ে যান যে কিভাবে এত কিছু সহ্য করা সম্ভব। তখন কবি বলেছিলেন যে যে এরা এই নির্যাতনের আড়ালে এমন আরো অনেক কিছু পায়, এমন আনন্দের অতীত বা আনন্দাতীত তৃপ্তি পায়, ফলে তাদের কাছে এই নির্যাতন আর কখনোই নির্যাতন মনে হয় না। কারণ যেই মানুষটা ক্রমাগত শুধু হারাচ্ছেই, হারাতে হারাতে তার আর হারাবার কোনো ভয় থাকে না। অর্থাৎ মানুষটা যখন নির্যাতন সহ্য করতে করতে এমন একটি পর্যায়ে চলে গেছে, তখন তার কাছে কাঙ্ক্ষিত স্বাধীনতা স্তরে পৌঁছাটাই একমাত্র অভীষ্ট লক্ষ্য হয়ে চলায়। অর্থাৎ এখানেও আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে পারি যে মানুষ ইচ্ছা করলে হাসতে পারে না, হাসির জন্য দরকার প্রয়োজনীয় উপকরণ এবং সময়। ঠিক একরকম কথারই প্রতিধ্বনি আমরা শুনতে পারি যখন কবি আবু নওয়াজ বলেছে যে হাসির জন্য ওয়াক্ত লাগে, যেমন নামাজের জন্য ওয়াক্ত বা সময়ের প্রয়োজন হয়। ঠিক এই আরেকটি কথা তিনি বলেছেন যে হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। কেননা আপনি স্বেচ্ছায় কাউকে ভয় দেখিয়ে কাঁদাতে পারবেন, কিন্তু খুব বেশি আনন্দের ঘটনা শুনিয়ে তাকে হাসাতে পারবেন না, যদি সে ভেতর থেকে সুখ অনুভব না করে। তার এই শূন্যতা বোধ
কেবল মেহেরজানকে কেন্দ্র করি। আমরা জানি যে আকাশের কোনো নক্ষত্র যখন খসে যায় তখন অন্যান্য তারা তার নিজের কর্তব্য ভুলে যায় না, বরং সেই শূন্যস্থান পূরণ করার জন্য অন্য আরো অনেকগুলো নক্ষত্র নতুন উজ্জ্বলতা নিয়ে সে জায়গায় এসে পড়ে। তাতারই সেই শূন্যতাকে পূরণ করার জন্য খলিফা তাকে বুসায়না নামক নর্তকীকে দিয়েছিল, কিন্তু বুসায়না নামক নর্তকী তাতারই মেহেরজানের সেই শূন্যতাকে কোনোভাবেই পূরণ করতে পারেনি, বরং তার ভিতরের প্রেম বা বোধ আরো দৃঢ় হয়েছে। আমরা জানি যে যে সময়ের প্রেক্ষাপটে ঔপন্যাসিক এই উপন্যাসটিকে লিখেছেন সেই সময়ে তিনি শাসকের নাম ধরে লেখার মতো সাহস পাননি, ফলে অন্য আরেকটি ঘটনার আড়ালে এই ঘটনার মুখোশটাকে উন্মোচন করেছেন। সে আমলে সামান্য বিরোধিতাকে শাসক কণ্ঠরোধ করে চেপে ধরতেন, আর ঠিক সেই আমলে এই শোষণ জুলুম অত্যাচারকে রূপ করতে ব্যবহার করে স্বয়ং আইয়ুব খানের হাতে তিনি শ্রেষ্ঠ উপন্যাসের পুরস্কার গ্রহণ করেছিলেন এই কৃতদাসী উপন্যাসের জন্য। বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, প্রতিবাদ করতে গেলে মুখে চেপে বসে শাসকের জাতাকল, প্রতিনিয়ত কমে আসছিল গণমাধ্যমের সংখ্যা। রূপক অর্থে যেখানে পূর্ব বাংলা হয়ে উঠেছিল তখনকার বাগদাদ, খলিফা হারুন রশিদ হলেন স্বয়ং আইয়ুব খান, আর তাতারি হলো সেই স্বাধীনতাকামী বাঙালিদের প্রতিনিধির প্রতীক। আইয়ুব খানের ফ্রেন্ডস নট মাস্টার্স বইটি যেন তাতারিকে গোলামি থেকে মুক্ত করাকেই নির্দেশ করেছিল। আমরা জানি ক্ষমতার দম্ভ আবার সামরিক শক্তি দেখিয়ে মানুষকে মুক্ত এবং স্বাধীন মনের উপর খুব বেশি জোর করে দখল করে রাখা যায় না, কেননা ক্ষমতার দম্ভ যত শক্তিশালী হোক, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে কোনো ক্ষমতা বা শাসকের ভিতকে নড়িয়ে দিতে পারে। ঔপন্যাসিক হাসি মানুষের আত্মার প্রতিধ্বনি এই বাক্যটির মধ্য দিয়ে মূলত সেই বিষয়টিকে বুঝাতে চেষ্টা করেছেন। পূর্ব বাংলার মানুষ তাদের ভেতরে চাপিয়ে রাখা যে ক্ষোভ বা দুঃখ বা বেদনাবোধ, সেই বেদনাবোধটিকেই ফুটিয়ে তুলেছেন তাতারীর চরিত্রের নিপীড়ন সহ্য করা এবং তার সেই প্রতিবাদী চরিত্রের ভেতর দিয়ে। কবি যেমন বলেছিলেন যে এই গোলাম অর্থাৎ কৃতদাস তাতারী ও গোলাম, কালো পাথর স্তব্ধ। কালো পাথর কোনোদিন নকল হয় না, বরং সাদা আর ঝলমলে পাথরই সহজে নকল করা যায়। যেমন সুন্দরী মেহেরজানকে তারা দখল করে রাখতে পেরেছিল, যদিও মেহেরজান সেই প্রতিবাদ করার মতো সুযোগ এবং সাহস সেটি পায়নি। কিন্তু কবি নওয়াজের এই কথাটি খুবই তাৎপর্যপূর্ণ যে কালো পাথরে কখনই নকল হয় না, বরং সাদা ঝলমলে পাথরেই খুব সহজে নকল করা যায়। যেমন কৃতদাসকে কোনোভাবেই তারা নকল করাতে পারেনি, কিন্তু তার রাজ দরবারে যে গভীর জল্লাদ এবং মৌলানা ছিলেন তাদেরকে তিনি সহজেই দিরহাম দৌলত দিয়ে কিনতে পেরেছিলেন। ঠিক এই কথার প্রতিফলন মেহেরজানের চরিত্রেও পাই যে গোলামের প্রেম আরেক চিজ। গোলামের প্রেম হলো ধ্রুবতারার মতো স্থির, কিন্তু আমি তো বিনিময়ের ভাটিতে সিদ্ধ হয়ে গেলাম, আমি আর বান্দি থাকলাম না। সে বান্দি থাকলো না, হয়তো রাজরানীও হতে পারেনি, কিন্তু সে সুখে ছিল। কিন্তু তাতারি আর সেটি পারেনি। তাহলে এটি একটি স্পষ্ট যে যারা নির্যাতিত নিপীড়িত হয় তারা তাদের সেই নিপীড়নের স্পৃহা থেকেই স্বাধীনতার স্বাদ পাওয়ার চেষ্টা করে থাকে। অর্থাৎ এই গোলামের হাসির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সামরিক শাসন, বাঙালি স্বাধীনতার স্বপ্ন, আর সেই রূপক অর্থেই ধরতে পারেনি মূর্খ শাসক গোষ্ঠী। আর যে কারণেই শওকত ওসমান তার সাক্ষাৎকারে বলেছেন, জোয়ারের মতো আমি দান ধরেছিলাম, হয় জয় অথবা সর্বনাশ সুনিশ্চয়। দিতে গিয়েছিলাম শাসক শ্রেণীর মূর্খতার জন্য, একই বছরে শ্রেষ্ঠ উপন্যাসের পুরস্কার পায় তার কৃতদাসের হাসি উপন্যাসটি। এটি ওনার বইয়ের ভূমিকায় লিখেছিলেন। কেননা যে কৃতদাস তারা হয়তো সুখ পায় না, কিন্তু সুখের মর্মটা বুঝে। আমরা মনে করে থাকি তারা আসলে মনুষ্যত্বহীন, কিন্তু মনুষ্যত্বের আস্বাদ আসলে তারাই পায়, ফলত তারাই হাসতে পারে। যে অত্যাচারী শাসক নিপীড়ক তারা আসলে কখনোই খুব বেশি হাসতেও পারেন না, সুযোগও পায় না। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এর আগে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষা যেহেতু অবতীর্ণ হতে হয় সেখানে আমাদের কাজে লাগতে পারে। প্রথম প্রশ্ন, কৃতদাসের হাসি উপন্যাস রচনায় ঔপন্যাসিক কেন কৌশলের আশ্রয় নিয়েছিলেন? এটি সম্ভবত তোমরা খুব সহজেই আনমিউট করে এখন বলতে পারো। এটি হলো যে শাসক যাতে তাকে বিড়ম্বনার স্বীকার করতে না পারেন সেই কারণে তিনি অন্য একটি কাহিনীর আড়ালে এই ঘটনাটি বর্ণনা করেছিলেন। কৃতদাসের হাসি উপন্যাস অবলম্বনে তাতারীর ব্যক্তিত্বের পরিচয় দাও। সে যথেষ্ট ব্যক্তিত্বশীল এবং বিশেষ করে নারীর প্রতি তার যে শ্রদ্ধাবোধ, বুসায়নার কাপড় খোলার কে তিনি কেন্দ্র করে তিনি যে কথাটি বলেছেন যে নারী হলো শ্রেষ্ঠ মানব জাতি, যে যার শিশুকে
পৃথিবীতে নিয়ে এসে তার নির্লজ্জ হওয়ার স্থান আছে এখানে নয়, কেবল সেটি প্রেমে। বুসায়না কেন আত্মহত্যা করেছিল? বুসায়না আত্মহত্যা করেছিল মূলত তাতারিকে সে নিজের করে নিতে পারেনি, কিংবা খলিফা হারুন রশিদের সাথে যে শর্তে সে রাজি হয়েছিল যে সে তাকে নিজের করে দখল করে নিতে পারবে এবং তার মুখে হাসি ফোটাতে পারবে, এটা সে পারেনি। ফলে বুসায়না সেই জল্লাদের কাছে হত্যা হওয়ার জল্লাদের কাছে মৃত্যু বরণ করার চাইতে নিজের জীবনটাকে নিজেই শেষ করে দিয়েছে। শাস্ত্রকে চোখ ঠাড়া যায়, কিন্তু বিবেকের চোখ ঠাড়া অত সহজ নয়। কবি ইসহাক এই কথাটি বলেছিল মূলত মেহেরজানকে যখন খলিফা হারুন রশিদ নিজের করে বাদী হিসেবে নিয়ে নেন, তখন একজন মাওলানা তাকে যে ফতোয়াটা দিয়েছিল যে মেহেরজান অন্যজনের স্ত্রী, ফলে সে অন্য জায়গায় যেতে পারবে না। কিন্তু তার যে বিবাহের পরিণয় বা আল্লাহর কালাম বিক্রি করে একটি কথা যখন বলেছিল, তখন কবি ইসহাক এই কথাটি বলেছিল যে আসলে শাস্ত্রকে চোখ ঠাড়া দেয়, কিন্তু বিবেকের চোখ ঠাড়া অত সহজ নয়। এছাড়া আরো অনেকগুলো উক্তি আছে যে উক্তিগুলো মূলত বিশ্লেষণ করার যোগ্য। অনেকগুলো উক্তি আছে এরকম, বিশেষ করে প্রত্যেকটি চরণই আলাদা বৈশিষ্ট্যের ধারক। তোমরা এই উপন্যাসটি পড়বে, পড়ার পর যে অংশটি নিয়ে কাজ করবে সেটি হলো যে তাতারি হাফসি গোলাম হলেও ঔপন্যাসিকের যে জীবন ভিক্ষা বা তার যে দৃষ্টিভঙ্গি, তার জীবন ভিক্ষা এই চরিত্রের মাধ্যমেই প্রকাশ পেয়েছে। এই উক্তির আলেখ্য উপন্যাসটির বিশেষত্ব তুলে ধরা, অর্থাৎ কৃতদাস সে গোলাম, কিন্তু গোলাম হলেও তার প্রতিবাদী সত্তার যে পরিচয় আমরা উপন্যাসে পাই, সেই পরিচয় অনুসারে এই উপন্যাসটির বিশেষত্ব তুলে ধরা। আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্তি। আমরা এই উপন্যাসটি নিয়ে আরো একটি ক্লাস আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে জিজ্ঞেস করতে পারো। আর যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তবে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নিব এবং সেই অনুযায়ী, তবে মূল কথা একটি, যে কোনো উপন্যাস পাঠ করার আগে সেই উপন্যাসের ভূমিকা এবং উপন্যাসের অন্যান্য সমালোচনা গ্রন্থগুলো পড়লে ভালো হয়। বিশেষ করে উপন্যাসের ক্ষেত্রে বাংলা উপন্যাসের ধারা কিংবা বাংলা উপন্যাসের কালান্তর, বাংলাদেশ উপন্যাস, বিষয়ক শুল্করূপ, এই বইগুলো খুবই ভূমিকা পালন করবে। আর কোন একটি উপন্যাস রূপকধর্মী বা কি ধর্মী এই সংক্রান্ত আলোচনার জন্য আমরা সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ কিংবা সাহিত্য সন্দর্শন শ্রীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইগুলো পড়তে পারি। তোমাদের সকলকে ধন্যবাদ এবং আজকের ক্লাসে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।